টানতে টানতে গাড়িতে ফেলে দিলেন। এদিকে আমি চিল্লাতে লাগলাম। ভার্সিটিতে সবাই আমাদের দেখছে, কিন্তু এগিয়ে আসছে না। রিয়ান আমাকে গাড়িতে ফেলে দরজা লক করে দেয়, আর আমি চেঁচাতে লাগি। সাথে লক খোলার ট্রাই করি, না, কাজ হচ্ছে না। রিয়ান অন্য পাশে গিয়ে গাড়ি স্টার্ট করে। গাড়ি চলতে লাগে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে একটি কাজী অফিসে। রিয়ান নেমে আমাকে নামাতে নেয়। আমি এদিকে কাঁদতে কাঁদতে শেষ। আমি গাড়ির সিট ধরে বসে আছি। রিয়ান তখনই আমাকে হাঁচকা টান মারে, তার দিকে ঘুরিয়ে থাপ্পড় মেরে দেয়, তাও অনেক জোরে। আমি ব্যথায় আরো কাঁদতে লাগলাম। আজ ইউসুফের কথা বারবার মনে পড়ছে। সাদা পাঞ্জাবিওয়ালা একটি লোকের সামনে বসে আছি। লোকটি কি কি জানি বলছে, সেদিকে যেন আমার খেয়াল নেই। আমি মাথা নত করে কাঁদছি। তখনই লোকটি আমার দিকে কাগজ কলম এগিয়ে দেয় সাইন করতে। আমি দু হাত বেঁধে বসে আছি। তখনই রিয়ান আমার চুলের মুঠি ধরে বলে, সাইন কর, আর আমার খারাপ রূপটা সামনে আনতে বাধ্য করিস না। দাঁতে দাঁত চেপে বলল কথাগুলো। একদিনে যে মার খাইছে, রিয়ানের সাথে বিয়ে হলে না জানি আরো কত মার খেতে হয়। মনে দোয়া করছে সাইকোটা চলে আসতো। তখনই রিয়ান গাল চেপে ধরে আর বলতে লাগে, কি হলো, সাইন করছিস না কেন? তোর নাগরের জন্য ওয়েট করছিস? তোর সাথে ওর কোনো সম্পর্ক নাই তো? আমি আজ রিয়ানের কাজকর্মে মুগ্ধ। এত সুন্দর ব্যবহার আমি আর নিতে পারছি না। আপনি এতটা খারাপ আগে জানতাম না। আমি এই বিয়ে করব না। তখনই সাথে আরেকটা চর পড়ে গালে। এবারটা সব থেকে জোরে। মনে হচ্ছে শরীরের সব শক্তি দিয়ে মেরেছে। সাথে সাথে আমার ঠোঁট কেটে গেছে। আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখনই রিয়ান বলতে লাগে, বিয়ে তো তোকে আজ করতেই হবে, তাও আমাকে। যদি আর মার খেতে না চাস, সাইন কর। আমি আমার কাপা হাত দিয়ে কলম তুলে সাইন করতে নিলাম। তখনই কেউ আমাকে পেছন দিকে ঘুরিয়ে আরো জোরে থাপড় মারল। এবার একটা আর নিতে পারলাম না। সামনের ব্যক্তিটির বুকে ঢলে পড়লাম। আর বন্ধ হয়ে আসার শেষ মুহূর্তে শুধু সাইকোর ফেস দেখতে পারলাম। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। এরপর আর কিছু মনে নেই। মুখের ওপর পানির ঝাপটা পড়তেই চোখ মেলে তাকাই। তাকাতেই সামনের ব্যক্তিটিকে দেখে আত্মা শুকিয়ে গেল। তখনই তিনি আমার গাল চেপে ধরে বলতে লাগে বলে বাসার ভেতরে নিয়ে গেলেন টানতে টানতে। আর আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমাকে এভাবে টেনে ভেতরে নিয়ে আসলেন। তখন হলরুমে সবাই উপস্থিত ছিল। তিনি আমাকে নিয়ে সবার সামনে ছুঁড়ে মারে। আমি তখন মাথা নিচু করে শুধু কাঁদতে লাগলাম। কি হয়েছে ইউসুফ? নানুমা দৌড়ে এসে বলতে লাগেন, আন্টিমাও ইউসুফের দিকে তাকিয়ে। তখন ইউসুফ চেঁচিয়ে বলে ওঠে, তোমার নাতনি বিয়ে করতে গেছিল, আমি না গেলে এতক্ষণে। নানুমা সাথে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে লাগেন, এই দিন দেখার আগে আমি মরলাম না কেন? তিনি যেন কথাটি মানতে পারেননি, সাথে জ্ঞান হারায়। আমি তার কাছে যেতে নেই, কিন্তু ইউসুফ যেতে দেয় না। আন্টিমা আর মামা দুজন মিলে তাকে নিয়ে রুমে চলে যায়। আর আমি ইউসুফের হাত থেকে হাত ছাড়িয়ে নানুমার কাছে যেতে চাইছি, কিন্তু সে যেতে দিচ্ছে না। আমি কাঁদতে কাঁদতেই বললাম, প্লিজ যেতে দিন। না, তুই দাদু ধারে কাছে যাবি না। বলে টানতে টানতে আমার রুমে নিয়ে ভেতরে ফেলে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। আর আমি ধাক্কাতে লাগি, না, কেউ খুলছে না। আমি দরজার সাথে ঘেঁষে বসে পড়ে ওখানে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলাম। কপালের ওপর গভীরভাবে কেউ তার ঠোঁট দ্বারা স্পর্শ করছে, যা বুঝতে পারছি চোখ বুঝেই। ধীরে ধীরে চোখ মেলে দেখি ইউসুফ আমার কপালে কিস করছে, তাও খুব গভীরভাবে। আমি একটু নড়ে উঠলাম। এখন কেমন লাগছে বাবুই পাখি? আমাকে চোখ খুলতে দেখে প্রশ্ন করলো সে। আমি শুধু মাথা নাড়ালাম আর এদিক ওদিক পর্যবেক্ষণ করছি। তখন আমি ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছিলাম। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে ইউসুফ বলে ওঠে, আমি তোমাকে এখানে এনেছি। আমি তখনও কিছু বলিনি। তখনই সে বলতে লাগে, আমার উপরে খুব রাগ করছো না বাবুই পাখি? আমি আবার মুখ খুললাম আর বললাম, আপনি কে যে আপনার উপর রাগ করব? ইউসুফ আমার গালে হাত দিয়ে বলতে লাগে, আমার বাবুই পাখি অনেক রাগ করেছে আমার উপরে, তাই না? আচ্ছা বাবা, এই যে কানে ধরে সরি। ওনার এমন কাছে খুবই হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে বসে আছি, মুখে গম্ভীরতা রেখে। তখনই তিনি অসহায় চাহনিতে বলতে লাগে, মাফ করবে না বাবুই পাখি? আমি সাথে সাথে রাগ দেখিয়ে বললাম, না, আমি আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনি, রিয়ান, সবাই খারাপ। আমি আজ কিছুই করিনি, তারপরেও মার খেলাম। এখন সব হাসি উবে গেছে। ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখনই ইউসুফ আমার দুগালে হাত রেখে বলে ওঠে, বাবুই জানি তুই কিছু করিসনি, কিন্তু বিশ্বাস কর তোকে রিয়ানের সাথে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। বলে আমার কপালের সাথে তার কপালে ঠেকে বলতে লাগে, এবারের মতো মাফ করে দে বাবুই পাখি।
আমি চুপ থাকলাম। তারপর তার থেকে সরে এসে বললাম নানুমার কথা। দাদু ঘুমোচ্ছে, প্রেশারটা লো হয়ে গেছিল। আমি এবার মুখ ধরে কাঁদতে লাগলাম। নানুমা আমাকে কখনো মাফ করবে না। বিশ্বাস করুন, আমি জানতাম না রিয়ান এমন কিছু করবে। ইউসুফ তাচ্ছিল্যের সুরে বলল, যার সাথে প্রেম করতি তার সম্পর্কে জানিস না? ভাইয়া আমি তার সাথে প্রেম করতাম, ভালো তো বাসতাম না। ভালোবাসলে হয়তো তাকে ভালোভাবে জানার আগ্রহ বাড়তো। ইউসুফ যেন মনে মনে খুশি হলো আর বলতে লাগলো, আচ্ছা বাবুই, ঘুরতে যাবি? এত রাতে? রাত কই, 12টা বাজে। চল রেডি হয়ে নে। আমি যাব না, অভিমানের সুরে বললাম। কেন বাবুই? দেখো আমার চেহারাটা একবার, কি করেছো তোমরা? দাগ পড়ে আছে থাপ্পড়ের। ইউসুফের খারাপ লাগলো। সে বলল, সরি বাবুই। আচ্ছা তুই রেডি হয়ে নে, তোর ফেসটা আমি ঠিক করে দিচ্ছি। তোমার দিতে হবে না, আমি করে নিচ্ছি, পরে আমাকে ভূত বানিয়ে দেবে। ইউসুফ হাসল। কিছুটা কুহুকে সে স্বাভাবিক করতে পেরেছে। তারপর রেডি হতে বলেই বের হয়ে যায়। ইউসুফ যেতেই আমি বিছানা থেকে নেমে দেখে নিলাম নিজেকে আয়নায়। ইস, 12টা বেজে গেছে আমার চেহারার। তারপর রেডিতে চলে গেলাম। ইউসুফ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাইক দেখে খুশি হলাম আর সাথে সাথে চড়ে বসলাম তাতে, কিন্তু সাইকোকে ধরে বসিনি। আমার খুব শখ ছিল ঢাকা শহর রাতের বেলায় বাইক দিয়ে ঘোরার। আমাকে ধরে বসে বাবুই, নয়তো পড়ে যাবে। আমার আকাশ কুসুম চিন্তার মাঝে ইউসুফ কথা শুনে তার দিকে তাকালাম। সে আবার একই কথা বলল, বাট আমার অস্বস্তি লাগছে। তাও আমার 2 হাত তার 2 কাঁধে রাখলাম। তিনি হাসলেন। তার হাসির কারণ খুঁজে পেলাম না। তিনি চালাতে লাগলেন, তাও খুব স্পিডে। আমি ভয়ে তার পেটে জড়িয়ে ধরি। সাথে সাথে স্পিড কমে গেল। হয়তো ইউসুফ তাই চাচ্ছিল। আমি আশেপাশে দেখতে লাগলাম, কি সুন্দর রাতের শহর। চারদিকটা নানান রকমের আলোয় আলোকিত। আমরা বাইকে 1 ঘন্টা ঘুরলাম। এর মাঝে ইউসুফের সাথে নানান কথা হলো। সেই জিজ্ঞাসা করেছে, আমি শুধু হুহা উত্তর করেছি। ড্রাইভ করতে করতে হঠাৎ এক জায়গায় থামায় সে। আমি তার দিকে তাকাতে সে আমাকে সামনে তাকাতে ইশারা করলো। সামনে তাকিয়ে আমি লাফাতে লাগলাম। সামনে আইসক্রিম পার্লার। তারপর ইউসুফ বাইক পার্ক করে আমাকে নিয়ে আইসক্রিম পার্লারে ঢুকলো আর আমরা অনেকগুলো কোন আইসক্রিম খেলাম। এটা আমার ফেভারিট। তারপর বের হয়ে আসছিলাম, তখনই সামনের গর্তে পা পড়ে পা মচকে গেল আর আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। ইউসুফ একটু সামনে চলে গিয়েছিল। আমার চিৎকারে আবার ফিরে এসে জিজ্ঞেস করলো। বাবুই পাখি, কি হয়েছে তোর? আমি পা ধরে মাটিতে বসে আছি আর বললাম, পায়ে ব্যথা পাইছি। মিনমিন করে বললাম। ইউসুফ মুচকি হেসে আমাকে উঠায়। আমি বলতে লাগি, আমি হাঁটতে পারবো না। তোর হাঁটতে হবে না, আমি পিছনে ঘুরছি, তুই আমার কাঁধে ওঠ। না না না, আমি পড়ে যাব। এখন কিন্তু আবার থাপ্পড় দেবো, যা বলছি তাই করো। ওকে। আমি ইউসুফের কাঁধে উঠলাম। ইউসুফ আমাকে সুন্দর করে আঁকড়ে ধরে আমাকে নিয়ে হাঁটতে লাগলো। আমি পেছন থেকে তার গলা জড়িয়ে ধরে আছি। ইউসুফ এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে আমি তুলার বস্তা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনার কষ্ট হচ্ছে না? ইউসুফ মুচকি হেসে বলে, না, আমি তো ওর থেকে ভারী ভারী ডাম্বল নিয়ে জিম করি, আর তুই তো শুটকি মাছ। আমি মোটেও শুটকি মাছ নই। ইউসুফ হাসলো আর বলল, আচ্ছা বাবা, তুই আমার গুলুমুলু। আপনি খুব পচা, আপনার সাথে সাথে আর কথাই বলবো না। আচ্ছা বাবা, সরি। বলেই তিনি তার বাইকে আমাকে বসিয়ে দিলেন আর জুতো খুলে যে পায়ে ব্যথা পাইছি তিনি ডলতে লাগলেন। কি করছেন ভাইয়া? আমি আপনার ছোট, প্লিজ পা ছাড়ুন। তিনি এবার বাজ খাই ধমক দিয়ে বললেন। একদম চুপ, বেশি কথা বলবি তো তোর ওই পাও মুচকিয়ে দেবো। আমি সাথে সাথে চুপ। তখনই তিনি আবার বললেন, বাবুই দেখ পিছনে। কি পেছনে? বলে পেছনে ফিরলাম। আমি পেছনে ফিরতেই ভাইয়া আমার পায়ে উল্টো মোচড় দেয়। সাথে সাথে ব্যথায় আমি চিৎকার করে উঠি আর ইউসুফ ভাইয়ার হাতে খামচি দিয়ে ধরি। একটু পর ব্যথা উধাও। আমি নেমে লাফাতে লাগলাম। বাহ, ব্যথা চলে গেছে। আজ বাইকে অনেক ঘুরলাম। তারপর ইউসুফ আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে আসতে 3টা বেজে গেছে। আমি রুমে এসে গা এলিয়ে দিলাম আর ঘুমের রাজ্যে ডুব দিলাম। ইউসুফ তার রুমে এসে ফ্রেশ হয়ে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে খেতে থাকে। তখনই তার ফোনে কল আসে। হ্যালো স্যার, রিয়ানকে দেশের বাইরে পাঠাতে হবে। ওর অবস্থা ভালো না। মার খাওয়ার সময় মাথায় খুব ব্যথা পাইছে। যা করার করো, ও যেন আর আমার সামনে না আসে। বলেই কল কেটে দেয়। তারপর জানালার সামনে গিয়ে বলতে লাগে, বাবুই, আমার আর তোমার মাঝে যে আসবে তাকে এইভাবেই ঝরে যাবে। বলেই রহস্যময় বাঁকা হাসলো। তখন হুকে বাসায় নিয়ে আসার পর রিয়ানকে তার লোকেরা ধরে নিয়ে যায়। পরে ইউসুফ গিয়ে অনেক মারে।
যে হাত দিয়ে কুহুর গালে থাপ্পড় মেরেছিল সে হাতে ইচ্ছে মতো মারে। আর রিয়ান আর্তনাদ করতে করতে একসময় জ্ঞান হারায়। তখন তার লোকদের বলে হাসপাতালে ভর্তি করিয়ে আসে সে। দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিনে ইউসুফ ভাইয়াও অনেক পাল্টে গেছে। আগের মতো নেই। আগে কথায় কথায় কপাট রাগ দেখাতো, কিন্তু এখন আর সেই রাগটি নেই। তার মাঝে অনেক পরিবর্তনও হয়েছে। একদিনে তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তিনি মাঝে মধ্যে রাতের বেলা আমাকে নিয়ে ঘুরতে যায়। যেমন পরশুদিন আমাকে নিয়ে মধ্যরাতে চন্দ্রবিলাস করতে গেছেন। সেই রাতটা ছিল আমার কাছে বেস্ট। সেদিন ছিল আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। সারাটা দিন আমার মনটা অনেক খারাপ ছিল। সেদিন ফকির খাওয়ানো হয় বাসায়, সাথে মিলাদও পড়ানো হয়। সারাদিন কেটে কেটে আমার নাক মুখ ফুলিয়ে ফেলেছি। নানুমারও একই অবস্থা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সেদিন ইউসুফ ভাইয়া সারাদিন বাসায় ছিল না। দেশের বাইরে থেকে তার ক্লায়েন্ট আসায় তিনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। সন্ধে বাসায় আসে আর আমাকে ও অবস্থায় দেখে তিনি আমার রুমে আসেন আর ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগেন। কথার এক পর্যায়ে তিনি বলে ওঠেন, ভাবি পাখি একটা জায়গায় যাবি? কই? এখন বলবো না, রাতে রেডি থাকিস। আমি মাথা নাড়লাম যে হ্যাঁ, রেডি থাকবো। তিনি আমার চুলে হাত বুলিয়ে মুচকে হেসে চলে গেলেন। রাত তখন 12:34। ভাইয়ার আসার খবর নেই। আমি রেডি হয়ে বসে বসে ঝিমোচ্ছিলাম। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। আমি দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে বাইরে। ভাইয়াকে খুব সুন্দর লাগছে। তিনি ফুল ব্ল্যাক পরেছেন, যাতে আরো অস্থির লাগছে। ভাইয়াকে দেখে প্রতিবারের মতো আবার ক্রাশ খেলাম। আজকে ভাইয়া বাইক নেয়নি, গাড়ি নিয়েছেন। গাড়ি সেই ঘন্টা খানেকের মতো চলছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। মুচকি হেসে বলল ইউসুফ। গাড়ি আরো কিছুক্ষণ চলার পর একটি উঁচু জায়গায় এসে থামলো, যেখান থেকে পুরো ঘুমন্ত শহরটা দেখা যাচ্ছিল। চারদিক নানা রঙের লাইট জ্বলছিল। তার সাথে সাপের মতো পেঁচানো রাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ পর পর একটা দুটো গাড়ির আনাগোনা চলছে। সবচেয়ে বেশি আকর্ষণ করছে আকাশে সেই এক চিলতে চাঁদটুকু। এই উঁচু টিলায় কোনো লাইট নেই, কিন্তু সেই চাঁদের আলোয় সবটুকু জায়গায় জুড়ে চকচক করছে। আকাশের চাঁদকে সেই তারাগুলো যেন সঙ্গ দিচ্ছে। আমি উঁচু জায়গার মাঝে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিলাম। তখনই ইউসুফ ভাইয়া গাড়ির পেছন থেকে একটা পার্টি এনে বিছিয়ে শটান হয়ে শুয়ে পড়লেন, তার দুহাত মাথার নিচে গুজে। আমি অবাক চোখে হাসি দিয়ে বললাম, কি করছেন কি ভাইয়া? আশেপাশে কত পোকামাকড় থাকতে পারে, আর আপনি মাটিতে শুয়ে পড়লেন। কিছু কিছু জিনিস উপভোগ করতে অনেক সময় অনেক কিছু মানতে হয় না, আবার অনেক নিয়ম ভাঙতেও হয়। এই চন্দ্রিমাতে পোকা মাকড়ও তার সঙ্গীর সাথে ব্যস্ত। আর আসবেন এখানে বাবুই পাখি, এখানে শুয়ে দেখ, মনে হবে তুই আকাশটাকে নিজের হাতে ছুঁতে পারবি। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ওকে। আমি ভয়ে ভয়ে তার পাশে বসলাম। তখনই ভাই আমাকে টান দিয়ে তার সাথে মিশিয়ে নিলেন এবং তার বুকের সাথে চেপে ধরেন। দেখ এখন বাবুই পাখি, কত সুন্দর লাগছে আকাশটা। ইউসুফ ভাইয়ার এমন কাজে যেমন আমি অবাক, তার থেকে বেশি লজ্জা লজ্জা লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। কুহু ইউসুফের হাতে মাথা রেখে তাকিয়ে আছে মাথার উপর এই বিশাল আকাশের দিকে। দুজনের মধ্যেই পিন পতন নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে ইউসুফ বলে ওঠে, বাবুই পাখি দেখ, তারাগুলো দিয়ে আমরা নানান রকম আকৃতি বানাতে পারি। কিন্তু কিভাবে ভাইয়া? ইউসুফ ভাইয়া তার ডান হাত উঁচু করে নানান রকম ভাবে দাগ টানার মতো করে বললেন। এইভাবে দেখ। বলে তিনি কখনো ফুল, কখনো ফল, কখনো মানুষ, কখনো কার্টুন তৈরি করে চলেছেন তিনি। আমি তো এসব দেখে হেসে কুটি কুটি হচ্ছি। সারা দিনের বিষণ্ণতার ছাপ যেন একেবারেই মুছে গেছে আমার। আমি খিলখিল করে হেসে যাচ্ছি, আর ইউসুফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে পলকহীন ভাবে। ঠোঁটে তার সেই মারাত্মক হাসি, যেটি দেখে হাজারবার মেয়েরা প্রেমে পড়তে রাজি, কিন্তু আমি চাইলেও তা পারবো না। কারণ একটি, সে যে আমার ভাইয়া। তার থেকে বড় কারণ আমি আর প্রেম করতে চাই না, শুধু ভালোবাসতে চাই। কিন্তু কেন জানি ভাইয়াকে দেখলে তার প্রেমে পড়তে ইচ্ছে হয়। তখনই এই গানটি মনে পড়ে যায়, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। এদিকে ইউসুফ দেখে যাচ্ছে তার বাবুইকে। সারাদিন কেটে কেটে মুখের যে 12টা বাজিয়েছিল তোমার, তাই নিয়ে এসেছি তোমাকে বাবুই পাখি। তোমার এই হাসি মুখটি দেখলে যে আমার বুকের ভেতরে শান্তি অনুভব হয়, বোঝাতে পারবো না তোমাকে। তোমার সেই মাসুম চেহারা দেখেই তো প্রথম দিন ভালোবেসে ফেলি।
আমি চাই না বাবুই পাখি তুমি আমাকে আবারও ভুল বোঝো, আবারও সে আগের মতো ভয় পাও। এতে যে ভালোবাসাটা পাওয়া হবে না, সারা জীবন ভয়ে কুঁকড়ে থাকবে আমাকে দেখে, তা আমি চাই না বাবুই পাখি। আমি চাই তুমিও আমাকে ভালোবাসো, বেশি না হোক, একটু হলেও চলবে। বাকিটা আমার ভালোবাসা দিয়ে না হয় পুষিয়ে দেবো। এসব ভাবছে আর মুচকি হাসছে ইউসুফ। আমরা অনেকক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকলাম। চারিদিক ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভাইয়া হুট করেই উঠে বসেন, আর আমায় ধরে টেনে কোথাও নিয়ে যেতে লাগলেন। ভাইয়া, আমরা আবার কই যাচ্ছি? একটু চুপ থাকো, এখনই বুঝতে পারবা। বলে ভাইয়া একটা ঝোপের ধারে নিয়ে আসলো। ঝোপের আশেপাশে থেকে একটু ছোট ইটের টুকরা নিল এবং সেই ইটটি ঝোপের মাঝে ঢিল মারলো। ওনাকে আজ না দেখলে কখনোই বুঝতাম না যে ওনার মধ্যে একটা ছোট্ট বাচ্চার বসবাস। ঢিল মারার সাথে সাথে কতগুলো জোনাকি উপরে উঠতে লাগলো। পরক্ষণেই অন্ধকার জায়গাটি ছোট ছোট মৃদু আলোয় আলোকিত হতে লাগলো। এটা দেখে এতই খুশি হলাম যে পাগলের মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে লাগলাম। আমার ছোট্ট থেকে এমন জোনাকি দেখার ইচ্ছে ছিল, তাই আর ধরে রাখতে পারিনি নিজেকে। খুশির ঠেলায় তাকে জড়িয়ে ধরে ফেললাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে। বাবু তুই খুশি হয়েছিস তো? অনেক অনেক অনেক। এত খুশি হয়েছিলাম যে আমার হুঁশ ছিল না। যখন বুঝতে পারি ভাইকে জড়িয়ে ধরে রেখেছি, সাথে সাথে ছেড়ে দিই আর লজ্জা পাচ্ছিলাম। আর মাথা নত করে কিছুক্ষণ আগের করা বোকামির কথা ভাবতে লাগলাম। ভাইয়া হয়তো বুঝতে পারছে, তাই তিনি বলতে লাগে, বাবুই পাখি, জোনাকি পোকাগুলোকে ধরে দেখবি না? আমি মাথা নাড়িয়ে ঝোপের ধারে চলে গেলাম আর জোনাকি পোকাদের সাথে খেলতে লাগলাম। একটু পরপর তারা আমার হাতে বসতে আসে, আবার উড়ে চলে যাচ্ছে। খুব মজা লাগছিল এদের সাথে খেলতে। আমি কয়েকটা জোনাকি পোকা দু হাতের মাঝে ভরে ইউসুফ ভাইয়ার সামনে নিয়ে যাই। তারপরেই তার মুখের সামনে নিয়ে হাতটা খুলে দেই, আর সাথে সাথে জোনাকি পোকাগুলো উড়ে যেতে লাগে। এরই মাঝে আকাশ গুড়মুড় করে শব্দ করতে লাগলো। ধীরে ধীরে রাতের আকাশে কালো মেঘ জমতে লাগলো। বাবুই পাখি, চল এবার বৃষ্টি নামবে। ভাইয়া, আর একটু থাকি না? আমি আরেকদিন নিয়ে আসবো বাবুই পাখি, এখন চল। আমার মন খারাপ হয়ে গেল। বৃষ্টি বুঝি আর আসার সময় পেল না। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এদিকে ইউসুফ তার বাবু পাখির মন খারাপ দেখে তারও লাগে, তাই কিছু একটা ভেবে বলতে লাগে, বাবুই, লং ড্রাইভে যাবি? বৃষ্টির দিনে কিন্তু লং ড্রাইভে যেতে খুব মজা। আমি সাথে সাথে খুশিতে গদগদ হয়ে বললাম, আবার জিগায়। বলেই গাড়িতে উঠে বসি। ভাইয়া হেসে উঠে বসে, তারপর গাড়ি ড্রাইভ করতে লাগে। বৃষ্টির বেগ বাড়ছে। তখন বৃষ্টিতে আমার জামা ভিজেছিল হালকা, তাই ঠান্ডা লাগছে খুব। ভাইয়া হয়তো বুঝতে পেরেছেন, তাই তিনি তার জ্যাকেট এগিয়ে দিলেন। আমি তা নিয়ে পরে নিলাম। এখন কম ঠান্ডা লাগছে। তার জ্যাকেট থেকে একটি মন মাতানো সুবাস ছাড়ছিল। ইউসুফের চোখের আড়ালে যা বারবার ঘ্রাণটা নিয়ে নিচ্ছিলাম। আজ সত্যি কত আলাদা কিছু অনুভূতি অনুভব করলাম। গাড়ি এখন কই যাচ্ছে আমার জানা নেই, তাও কেন জানি বারবার মনে হচ্ছে গাড়িটি আজ না থাক, পাশের ব্যক্তিটির সাথে সারা জীবন এভাবেই চলে যেত। পরক্ষণে মনে পড়ে যায় এসব ভাবা ভুল, তাই সব অনুভূতি মনের কোণে রেখে বাইরে তাকিয়ে রইলাম। বাইরে এখন তুমুল ঝড় শুরু হয়েছে, যার জন্য ভাইয়া ড্রাইভ করতে পারছে না, ধীরে ধীরে ড্রাইভ করছেন। তাই একটি সেফ জায়গা দেখে দাঁড় করাতে চাইছেন। ভাইয়া ড্রাইভ করে চলছেন, কিন্তু আমার বোরিং লাগছে এখন। একটি সং শুনতে পেলে খুব ভালো লাগতো। তখনই ভাই একটি সং প্লে করেন। চেহারে মে তেরে खुद को मैं ढूंढूं, आंखों के दरमियां तू अब है इस तरह, ख्वाबों को भी जगह न मिले। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। ये दिल ने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी। গানটি যেন মুহূর্তে সুন্দর একটি পরিবেশ করে তুলল। গানের সাথে সাথে বাইরের বৃষ্টি অনুভব করছিলাম।
আজকে কাটানো রাতটি ভাবতে লাগলাম, সত্যি উনি না থাকলে এমন সুন্দর একটি রাত উপভোগ করতে পারতাম না। ইউসুফ ড্রাইভ করছে আর চোখে বারবার তার বাবুই পাখিকে দেখছে। বাবুই পাখি, তোর মুখে এই হাসিটি সব সময় রাখ। তোর হাসিটা না খুব সুন্দর। ভাইয়ার কথায় আমি শুধু একটি মিষ্টি হাসি দিলাম। গাড়িটি একটি সাইডে রেখেছে ভাইয়া। বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে, সাথে ঠান্ডাও লাগছে অনেক, ঘুমও পাচ্ছে। বাবুই পিছনের সিটে যে ঘুমিয়ে পড়, ততক্ষণ বৃষ্টির বেগ না কমছে, গাড়ি ড্রাইভ করা রিস্কি হয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে পেছনে চলে আসলাম আর শুয়ে পড়লাম। ভাইয়াও ক্লান্ত, তাই তাকেও বললাম পেছনে চলে আসতে। প্রথমে না করলেও পরে চলে আসেন। ভাইয়া গাড়ির সিটগুলো হেলিয়ে দিলেন, এতে আরো শুতে আরাম লাগছে। ভাইয়া ওপাশ ফিরে ঘুমিয়েছেন আর আর এপাশ ফিরে। এভাবে ঘুমানোর অভ্যাস আমার নেই, তাই এপাশ ওপাশ করতে লাগলাম। তখন ভাইয়া আমাকে এমন করতে দেখে এপাশ ঘুরে বলতে লাগে, কি হয়েছে বাবুই পাখি, এমন করছো কেন? আমি এভাবে ঘুমোতে পারছি না, আমার অভ্যেস নেই। তখনই ভাই আমাকে টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয়, তার বুকের সাথে। আমি স্পষ্ট ভাইয়ার বুকের বাঁ পাশে সেই ধুকধুকানি আওয়াজ শুনতে পাচ্ছি। এখন যেন এক অন্যরকম ভালো লাগার ফিলিংস আসছে। তার সাথে তার শরীরের সেই মন মাতানো ঘ্রাণ। কিছুক্ষণ ওভাবে থাকার পর যখন তার থেকে সরে আসতে চাই, তিনি তখন আমাকে আরো শক্ত করে তার সাথে চেপে ধরে বলতে লাগেন, বাবুই পাখি আর নড়িস না, নয়তো বৃষ্টির মাঝে বাইরে বের করে দেবো। আর বাইরে এখন অনেক জন্তু জানোয়ারের সাথে ভূত প্রেতের উপদ্রবের ভয় আছে, পরে আমাকে কিন্তু দোষ দিবি না। তার কথায় আমার হতবাক। এ অবস্থায় কেউ এমন হুমকি দেয়, তাই উপায় না পেয়ে আর সরতে চাইলাম না। তা দেখে ভাইয়া আমার মাথা তার বুকের সাথে চেপে তার এক পা আমার উপর তুলে দিলেন, যে আমি তার কোলবালিশ, যেন আমি তার কোলবালিশ। আমারও ঘুম পাচ্ছিল, তাই তার বুকে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ পিটপিট করে খুলে দেখি আমি ব্ল্যাঙ্কেটের নিচে। আরো ভালো করে তাকিয়ে দেখি আমি আমার রুমে। সাথে সাথে উঠে বসলাম। আমি তো গাড়িতে ভাইয়ের বুকে ছিলাম, তাহলে এখানে কেন? এসব ভাবছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছি, কেউ ডাকেনি। গত রাতের কথা মনে হতেই মনের মাঝে খুশির মেলা বসে গেল। ইস, রাতটা যদি না শেষ হতো। তখনই হোয়াটসঅ্যাপের মেসেজ আসলো। ফোনের সাথে সাথে টুং করে শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে আমি অবাক চোখে তাকিয়ে আছি। কাল রাতের কাটানো প্রতিটি মুহূর্তের ছবি সাইকো তার ফোন থেকে পাঠিয়েছে। কি সুন্দর লাগছে, কিন্তু এগুলো তুললো কখন? ছবিগুলোর সাথে একটি মেসেজ আসে, বাবুই পাখি, I hope you like the pictures. This is a small gift from me. তার মেসেজ দেখে আমার মুখে আলাদা একটি লাল লাল আভা ভেসে উঠল। আমার গাল দুটো ব্লাশিং করতে লাগলাম। থ্যাঙ্কস তো তাকে আমার দেয়ার কথা। এত সুন্দর একটি রাত উপহার দিয়েছেন তিনি, আর উল্টো তিনি আমাকে থ্যাঙ্কস দিচ্ছেন। তাই আমি তাকে থ্যাঙ্কস জানালাম টেক্সট করে, আর পিকগুলো এফবিতে আপলোড দিলাম। সেদিনের পর তিনি আরো অবাক অবাক কাণ্ড করতেন। প্রতিদিন আমার জন্য চকলেট, আইসক্রিম এগুলো নিয়ে আসতেন। সাথে থাকতো এক গুচ্ছ গোলাপ। নিজেকে তখন স্পেশাল মনে হতো। তার মাঝে তিনি হুট করে আমাকে জড়িয়ে ধরেন। কখনো কখনো আমার গালে কপালে শব্দ করে চুমু খান। একদিন উনি নানুমার সাথে কথায় কথায় জানতে পারে আমার মাছের চোখ খুব ভালো লাগে খেতে। তার পরের দিন তিনি বাসার কাজের লোককে সাথে করে নিয়ে অনেক বড় বড় মাছ নিয়ে আসলেন, 7-8টা। যেহেতু তিনি প্রথম প্রথম বাজারে যান, তো অনেক দাম দিয়ে মাছ কিনে নিয়ে আসেন সেদিন। আর সবগুলো মাছের মাথা রান্না করান নিজে দাঁড়িয়ে, এবং আমাকে টেবিলে বসিয়ে প্রতিটি মাথা থেকে মাছের চোখ বেছে বেছে আমাকে তার সামনে বসে খাইয়েছিলেন। নানুমার আন্টিমা তো অবাক তার এমন কাজে। আমি তো লজ্জায় শেষ। এভাবেই দিনগুলো কাটছিল আমার। তিনি এভাবেই কেয়ার করতে লাগলেন। তার জন্য আমার মনে ধীরে ধীরে কিছু অনুভূতির জন্ম নিতে লাগলো, যার নাম দিতে পারি না। একে কি ভালোবাসা বলে? তাহলে কি আমি না চাইতেও তাকে ভালোবেসে ফেলেছি? এসব যখন ভাবি তখনই আমার কেমন লাল লাল হয়ে যায় গাল, আর আমি লজ্জায় মিশ্রিত স্মাইল দিতে থাকি। কিন্তু কেন, আমার কিচ্ছু জানা নেই। দেখতে দেখতে এহসান ভাইয়ার এঙ্গেজমেন্ট চলে আসে। কাল ভাইয়ার এঙ্গেজমেন্ট, তাই তিনি আমাকে নিতে আসছেন। কালকে তারা সবাই যাবেন। তাদের কাজ থাকায় তারা যেতে পারেননি। আন্টি মা আজ নানুমাকে চেক আপ করাতে নিয়ে যাবেন, তাই তারাও যেতে পারছেন না। কালকে যেহেতু শুক্রবার, তাই সবাই যাবেন। কিন্তু নানুমা কেন জানি আমার যাওয়াটা পছন্দ করলেন না। বার কয়েক না করেও
আমার আর এহসান ভাইয়ার জোড়াজুড়িতে রাজি হয়ে গেলেন। সাইকেও আমাকে যেতে দিতে চাইছিল না। তার অবশ্য কারণ ওই একটা নুহা আপির সেই দিনের সেই কথা ধরে বসে আছেন। সত্যিই যদি তার ভাইয়ের জন্য আমাকে নিয়ে যায় তা ভেবে অস্থির তিনি। তখন আন্টি মা তাকে বোঝান আর এহসান ভাইয়াও আশ্বাস দেন যে আমাকে যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবে দিয়ে যাবেন, তাই যেতে দিচ্ছেন। আমি খুব খুশি ভাইয়ার সাথে যাচ্ছি বলে। আবার এটা ভেবেও কষ্ট হচ্ছে বাবা নামক প্রাণীটির সাথে হয়তো দেখা হবে। আর দেখা হলে কি, সে তো আর আমাকে চিনবেও না, তাও তাকে একটিবার দেখতে চাই। হ্যাঁ, দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আমার। ইসলাম ভাইয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বলতে গেলে এটি তো আমারও বাসা, কিন্তু আমার বলার অধিকার আমার নেই। বাড়িটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এ বাড়িতে আমি আজ প্রথম পা দিয়েছি। শুনতে অবাক লাগলেও সত্যি, কারণ ভাই, চাচু, চাচি, আম্মু সবাই আমাদের বাসায় যেতেন। নানুমা কখনো তাদের এখানে আসতে দিতেন না। চাচু আর চাচি আম্মু অনেক ভালো, আমাকে অনেক আদর করেন। প্রতিবার আমার বার্থডেতে গাড়ি ভর্তি করে গিফট পাঠান তারা। এহসান ভাইয়া অনেক কষ্টের ফলে আমি এ বাড়িতে এসেছি। সত্যি খুব সুন্দর। এহসান ভাইয়াদের জয়েন্ট ফ্যামিলি হলেও আলাদা থাকেন, মানে তারা সবাই বাংলাদেশের বাইরে থাকেন। যখন ঈদ বা কোনো অনুষ্ঠানে একত্রিত হন তারা, যেমনই আজ হচ্ছে, দুই ভাই একসাথে এ বাসায় থাকেন। শুনেছি আমার দাদু দাদাও আছেন, তারা নাকি আমার বাবা নামক প্রাণীটির সাথে বাইরে থাকেন। তারাও আমাকে মানতে নারাজ। বাসার ভেতর ঢুকতেই চাচি আম্মু আমাকে জড়িয়ে ধরলেন আর কান্না করতে লাগলেন। আমি জড়িয়ে ধরলাম। কেমন আছো চাচি আম্মু? একটু হেসে বললাম। চাচি আম্মু আমার থুতনিতে তার ডান হাত দিয়ে ধরে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ আম্মু, তুই কেমন আছিস? কেমন শুকিয়ে গেছিস, ঠিকমতো খাস না তুই, তাই না? না না চাচি আম্মু, খাই তো। আর কই শুকিয়েছি, দেখো সেই গুলুমুলু আছি। আরো 2 কেজি ওজন বেড়েছে আমার।